হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট ফিজিক্স ক্লাস। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা ক্লাস 11-এর একটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। খুবই ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার। বাস্তবের সাথে তোমরা অনেক কিছুই মিল পাবে, ফলে তোমাদের সহজে বুঝতে সুবিধা হবে এবং সহজে বুঝতে পারবে এবং ভালোও লাগবে। তো চলো শুরু করি। তো ফার্স্ট হচ্ছে ফ্রিকশনটা কী, হোয়াট ইজ ফ্রিকশন অ্যাকচুয়ালি। ওকে, তো সেটা বলতে গিয়ে হয়তো একটি উদাহরণ দিয়ে বললে তোমরা সহজে বুঝতে পারবে। যে ধরো একটি টেবিল রয়েছে, মসৃণ তল, ওকে, এই বোর্ডের মতো মসৃণ, এর উপরে তুমি একটি বই রেখেছো, একটি বই, ওকে। এই বইয়ের উপরে তুমি একটি বল প্রয়োগ করলে, জাস্ট টেবিলের সমান্তরাল বল প্রয়োগ করলে, তুমি কি অবজার্ভ করবে? সাধারণভাবেই বইটা একটু পিছলিয়ে গিয়ে সামনে গিয়ে আবার থেমে গেল, তাই তো নাকি? এবারে আমরা নিউটনস ল অফ মোশন পড়েছি। আমরা কি জানি যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে কোনো গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে। মানে একটি ফ্যান ধরো চলছে, তুমি অফ করে দিলে, তো যদি বায়ুর বাধা না থাকতো তাহলে কিন্তু ফ্যানটা চিরকালই চলতো। তো এখানে আশা করি শুধু বায়ুর বাধা নেই, বায়ুর বাধার জন্য এত ভারী একটি বই কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যায়নি। তাহলে এখানে এই যে বস্তুটি কিছু দূর এগিয়ে গিয়ে থেমে গেল, এই বলের বিরুদ্ধে কোন বলটি কাজ করে এই বইটাকে থেমে দিল, সেটা কি? সেটার কেউই না, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ওকে, এখানে টোটাল কী ফোর্স কাজ করছে? এখানে এক তো হচ্ছে এই যে বইটা রয়েছে তার একটা ওজন রয়েছে, তার একটা ভর রয়েছে, সেই ভরটা নিচের দিকে কাজ করছে, সেই ওজনটা, তাহলে সেই ওজনটা টেবিলের উপরে প্রয়োগ হচ্ছে। তো আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া রয়েছে, নিউটনের থার্ড ল। তার মানে বই যদি টেবিলের উপরে mg পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে টেবিল ও বইয়ের উপরে কিছু বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স। ওকে, নর্মাল ফোর্স এন দিয়ে আমরা লিখে থাকি, এন নর্মাল ফোর্স। তো ফোর্সটাকে নর্মাল কেন বলা হয়? কারণ হচ্ছে এই ফোর্সটা সবসময় সারফেসের সঙ্গে নর্মালি অ্যাক্ট হয়। মানে ধরা যাক একটা নততল রয়েছে, সেখানে তুমি একটা ব্লককে রেখেছো, তো এই যে নততল ব্লকের উপরে যে নর্মাল ফোর্সটা প্রয়োগ করবে সেটা কিন্তু এই তলের সঙ্গে নর্মালি, ঠিক আছে, সেজন্য একে নর্মাল ফোর্স বলা হয়। ওকে, এনিওয়ে, তো এখানে যেটা মূল বিষয় সেটি হচ্ছে, তাহলে ঘর্ষণ বলটা কাজ করছে এই বলটাকে বাধা দেওয়ার জন্য। তাহলে ঘর্ষণ বল কখন কাজ হয়? যখন একটা তল অপর তলের উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করে, অপর তলের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন একটি তল অন্য তলকে বাধা দেয়, এবং সেই যে বাধা দেয় যে বলের মাধ্যমে, সেই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। তো এখানে কয়েকটি কথা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে, তো দুটো তল পরস্পরের সংস্পর্শে থাকবে, তবেই ঘর্ষণ বলের উদ্ভব হয়। 2 নম্বর হচ্ছে, দুটি তলের মধ্যে রিলেটিভ মোশনে তৈরি হবে, মানে আপেক্ষিক গতি তৈরি হবে। এটা মানে কি? ধরা যাক তুমি টেবিল শুদ্ধ বইটাকে নিয়ে গতিশীল করলে, মানে টেবিলও গতিশীল, বইও গতিশীল, ওকে, বাট টেবিলের সাপেক্ষে বই গতিশীল নয়। তাহলে এক্ষেত্রে কিন্তু দুজনে গতিশীল হলেও বইয়ের সাপেক্ষে টেবিল বা টেবিলের সাপেক্ষে বইয়ের যে রিলেটিভ গতি, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতি, সেটা 0। তাই এখানে কিন্তু বই আর টেবিলের মাঝখানে ওদের স্পর্শতলে কোনো রকমের ঘর্ষণ বলের উদ্ভব হবে না। ওকে, বোঝা গেল? তাহলে এই তলটিকে গতিশীল হওয়ার জন্য টেবিল ওকে বাঁধা দেওয়ার চেষ্টা করছে, এবং সেই যে ঘর্ষণ বল সেটা অবশ্য করেই যে দিকে গতি হচ্ছে তার বিপরীতে কাজ হবে, তবেই তো গতিকে বাঁধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে ঘর্ষণ বলটা তার বিপরীতে, এটাকে এফ দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। তাহলে গতি যেদিকে, ঘর্ষণ বল তার বিপরীতে, মানে গতির বিপরীতে। ওকে, বোঝা গেল? এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে কিন্তু একটি তল অপর তলকেই বাধা প্রদান করে, মানে একে অপরেরকে বাধা দেয়। মানে কি, শুধু এরকম না যে টেবিলের তলটি বইয়ের তলকে বাধা দিচ্ছে, তা কিন্তু নয়। যেমনভাবে টেবিলের সাপেক্ষে বই বাম দিক থেকে ডান দিকে গতিশীল, একই রকমভাবে তুমি যদি বইয়ের সাপেক্ষে দেখো, তাহলে কিন্তু টেবিলটি, মানে বইয়ের সাপেক্ষে বই স্থির আছে, টেবিলটি ডান দিক থেকে বাম দিকে গতিশীল, তাই সেও কিন্তু টেবিলের তলকে বাধা দেওয়ার চেষ্টা করে। মানে মূল কথা হলো, একটি তল অন্য তলকে বাধা দেওয়ার চেষ্টা করে, মানে প্রত্যেকটি তল একে অপরকে বাধা দেওয়ার চেষ্টা করে। ওকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে দুটি তলের স্পর্শ তল বরাবর কাজ করবে এবং এই তলের সঙ্গে সমান্তরালে কাজটা করে, মানে ফোর্সটা প্রয়োগ হয়। ওকে, এবারে আমি একটি ভারী বইকে এখানে রেখেছি, ঠিক আছে। তুমি অল্প বল প্রয়োগ করছো, বইটা কিন্তু সরছে না, বইটা স্থির অবস্থায় আছে, অল্প বল প্রয়োগ করেছো, ভারী বই, ধরে নাও ক্লাস 11-এর মোটা বইটা, ঠিক আছে।
তো এখানে এন এবং এমজি পরস্পরকে প্রতিমিত করে দিচ্ছে, বাট এই যে বইটা স্থির অবস্থায় আছে যেখানে এফ বল প্রয়োগ হচ্ছে, তার মানে কেউ তো এই এফ বলটাকে ক্যান্সেল করে দিচ্ছে, কেউ তো এই এক্সটার্নাল ফোর্সটাকে প্রতিমিত করে দিচ্ছে, সেটা ওই ঘর্ষণ বল। ওকে, তাহলে ঘর্ষণ বল শুধুমাত্র দুটো তলের আপেক্ষিক গতি হলেই তখন যে উদ্ভব হয় তখন না, দুটি তল যদি পরস্পরের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে তখনও কিন্তু ঘর্ষণ বলের উদ্ভব হয়। তাহলে দুটো বিষয় মিলিয়ে কী ব্যাপার আসলো, যে পরস্পরের সংস্পর্শে থাকা একটি তল অপর তলের সাপেক্ষে গতিশীল হলে বা গতিশীল হওয়ার চেষ্টা করলে তখন গতি বা গতির চেষ্টার বিরুদ্ধে একটি বলের উদ্ভব হয় ওই দুটি তলের স্পর্শতল বরাবর, সেটি হচ্ছে ঘর্ষণ বল। তাহলে গতি হলে তখনও ঘর্ষণ বলের উদ্ভব, গতির চেষ্টা হলে তখনও ঘর্ষণ বলের উদ্ভব। তাহলে আবার ঘর্ষণ বল গতির চেষ্টার বিরুদ্ধে, চেষ্টার বিপরীতে। তাহলে ঘর্ষণ বলের দিক হচ্ছে যেদিকে বল বা যেদিকে গতিশীল করার চেষ্টা হচ্ছে তার বিপরীতে। তাহলে গতি যখন রয়েছে তখন একটা ঘর্ষণ বল, আবার গতি যখন হয়নি, গতির চেষ্টা করা হচ্ছে, স্থির অবস্থায় রয়েছে, তখন একটা ঘর্ষণ বল। তো যখন গতিশীল হয়নি একে অন্যের সাপেক্ষে, স্থির অবস্থা রয়েছে, তখন যে ঘর্ষণ বল তাকে আমরা বলি স্থিত ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। ওকে, আর যখন একে অন্যের সাপেক্ষে গতিশীল হয় তখন যে ঘর্ষণ বলটা ক্রিয়া হয় তাকে বলা হচ্ছে চলঘর্ষণ বল বা স্লিডিং ফ্রিকশনাল ফোর্স। ওকে, তো আমরা ওই দুটো ফ্রিকশান সম্পর্কে আসব। তার আগে আমাদের এই যে ফ্রিকশান বা ঘর্ষণ এর উৎপত্তিটা কি সেটা জানা দরকার, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে অরিজিন অফ ফ্রিকশান। দেখো, আমরা তো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে জানি যে আমরা যদি কোনো রাস্তার উপর দিয়ে, খসখসে রাস্তার উপর দিয়ে বা এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে হাঁটি তখন আমাদের স্লিপ করে যাওয়ার খুব একটা ভয় থাকে না। বা যদি কোনো মার্ভেলের মেঝের উপর দিয়ে হাঁটতে থাকি তখন আমাদের একটু সাবধানে চলতে হয়, কারণ স্লিপ খাওয়ার একটা ভয় থাকে। তাহলে বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানি যে তল যদি মসৃণ হয় তখন ঘর্ষণ বল কম হয়। অবশ্য করি সবটাই তো ঘর্ষণ বল, আমরা হাঁটছি, আমি এই পেনটা ধরে রয়েছি, যদি ঘর্ষণ বল না থাকতো পেনটা ধরতেও পারতাম না, এখানে বোর্ডে লেখাও যেত না, ঠিক আছে? ঘর্ষণ বলের জন্যই সবই সম্ভব। তাহলে যখনই মসৃণ তল তখন ঘর্ষণ বল ঘর্ষণ বল কম হয়, ঠিক আছে? ওই জন্য পিছলে যাওয়ার একটা ভয় থাকে। তাহলে আমি লিখি এখানে যে মসৃণ তল ঘর্ষণ বল কম হয়। একই রকমভাবে এটা বলার অপেক্ষা রাখে না, যদি অমসৃণ তল হয়, এবড়ো খেবড়ো তল হয়, সেক্ষেত্রে ঘর্ষণ বল বেশি হয়, ঠিক আছে? তো এবারে দেখো, আমরা যে টেবিল বা বই এটাকে আপাতভাবে খুব মসৃণ বলে মনে হচ্ছে, আমাদের ওটা ম্যাক্রোস্কোপিক বা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি, হাতের দ্বারা আমরা বুঝতে পারছি এটা সমান, ঠিক আছে, চোখের দ্বারা মনে হচ্ছে সমান, বাট অ্যাকচুয়ালি তুমি যদি মাইক্রোস্কোপিক্যালি মানে অনুবীক্ষণিকভাবে দেখো, আণুবীক্ষণিকভাবে দেখো, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখো, তখন কিন্তু টেবিলের তলটা দেখবে মসৃণ নয়, একটু খাঁজ খাঁজ কাটাযুক্ত, ঠিক আছে? বিভিন্ন রকমভাবে হতে পারে। একই রকমভাবে বইয়ের তলটা কিন্তু মোটেও একদমই প্লেন না, সেটাও কিন্তু ওরকম খাঁজযুক্ত। বোঝা গিয়েছে? তাহলে এটার মাধ্যমেই তোমরা বুঝতে পারছো যে ঘর্ষণ বলের উৎপত্তিটা কোথায়। কারণ যখন একে অপরের সঙ্গে রয়েছে তখন কিছু অংশ খাঁজে খাঁজের সঙ্গে লেগে রয়েছে, ঠিক আছে? তাহলে এবারে তুমি যদি সরাতে চাও তাহলে তো বাধাপ্রাপ্ত পাবেই, কারণ একে অন্যের সঙ্গে খাঁজে লেগে রয়েছে। তো এক তো হচ্ছে এই যে খাঁজযুক্ত হওয়ার জন্য আণুবীক্ষণিকভাবে আমরা যদি দেখি তলগুলো খাঁজযুক্ত হওয়ার জন্য বাধাপ্রাপ্ত হয়, তো এখানেই ঘর্ষণ বলের উদ্ভব, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর, কিন্তু পরবর্তীকালে যেটা মেন কারণ সেটা জানা যায় যে অ্যাকচুয়ালি এই যে বইয়ের তল বা টেবিলের তল, এই তলের উপরিতলে যে মলিকিউলগুলো থাকে, অণুগুলো রয়েছে, আর এই বইয়ের তলের উপরে যে মলিকিউল বা অণুগুলো রয়েছে তারা পরস্পরের মধ্যে আকর্ষণ করে, ঠিক আছে? এই আকর্ষণ যে ফোর্স, এদের মধ্যে যে আকর্ষণ হওয়ার জন্য যে বলটা গঠিত হয়, যে বন্ধনটা গঠিত হয়, যে বন্ডটা গঠিত হয়, বা এদের মধ্যে যে আকর্ষণ বল, এটাকে বলা হচ্ছে অ্যাডহেশন ফোর্স বা আসঞ্জন বল।
তাহলে এই অ্যাডিশন ফোর্স বা আসঞ্জন বলের জন্য যে বন্ডটা গঠিত হয়, তুমি যদি একটার সাপেক্ষে কোনোটা গতিশীল করতে চাও তাহলে বন্ডটাকে ভেঙে গতিশীল করতে হবে। বুঝতেই পারছো, এখান থেকেই ঘর্ষণ বলের উদ্ভব। তাহলে অ্যাডিশন ফোর্স বা আসঞ্জন বল যেগুলো হচ্ছে কিনা দুটি তলের উপরিতলে থাকা মলিকিউলগুলোর মধ্যে যে বল, সেটা কিন্তু ঘর্ষণ বলের উৎপত্তির মেন কারণ। ঠিক আছে, এই প্রসঙ্গে এবার আমি বলে দিই। তাহলে এগুলো হচ্ছে আমাদের ম্যাক্রোস্কোপিক অবজারভেশন। মাইক্রোস্কোপিক্যালি মাইক্রোস্কোপিক্যালি আমরা যদি দেখি যে দুটি তল একদমই মসৃণ, আমি মাইক্রোস্কোপিক্যালি দেখছি দুটি তল মসৃণ, ঠিক আছে, টেবিল হোক আর বই হোক, দুটি তল একদম মসৃণ মাইক্রোস্কোপিক্যালি। তখন কি হবে, এই বইয়ের উপরে বা ওই তলের উপরে যে মলিকিউল আর এই তলের উপর মলিকিউলগুলো একদমই পরস্পর লেগে রয়েছে। এর ক্ষেত্রে কি হয়েছিল, কিছু জায়গায় দূরে রয়েছে, কিছু জায়গায় কাছাকাছি রয়েছে, সমস্ত জায়গাটা কাছাকাছি নেই। আর যদি আণুবীক্ষণিকভাবে আমরা দেখি দুটি তল একদম পরস্পরের সঙ্গে মসৃণ, একদম মিশে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডহেশন ফোর্স বা আসঞ্জন বলের মান এতটাই বেশি হয় যে ফ্রিকশনাল ফোর্সের মান অনেক বেশি হয়। ঠিক আছে, এটা কিন্তু ঘর্ষণ বলের মান তখন এক্ষেত্রে অনেক বেশি। ওকে, তো এই বিষয়টার সময় আমার একটা কথা বলে দেওয়া অবশ্যই উচিত যে আসঞ্জন বল বা অ্যাডহেশন ফোর্সের জন্যই মূলত ঘর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে। তাই আমাদের টোটাল পৃথিবীতে যত রকমের ফোর্স রয়েছে সেটা টোটাল চারটি ভাগে ভাগ করা হয়েছে: স্ট্রং ফোর্স, উইক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চুম্বকীয় বল। তো আমি এগুলো নিয়ে আর ডিটেলসে আলোচনা করছি না, পরে যখন কার্যক্ষমতা শক্তি হবে তখন হয়তো বলবো। তো আমাদের যে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, বা ঘর্ষণ বল, এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই ফোর্সটা সম্পর্কে তোমরা এখন জানো না, 12-এ পড়বে, বাট জানার দরকার নেই, জাস্ট এটা মনে রাখো যে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কোনো জায়গায় এমসিকিউ বা কোথাও আসলেও আসতে পারে ফ্রিকশনাল ফোর্স। এই নর্মাল ফোর্সটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, এবারে যেহেতু ফ্রিকশনাল ফোর্স পরস্পরের সংস্পর্শে থাকা দুটো তল ছাড়া এর কোনো রকমেরই উদ্ভবের সম্ভাবনা নেই, দুটি তল পরস্পর সংস্পর্শে থাকলে তবেই একমাত্র ফ্রিকশনাল ফোর্সের উদ্ভব হয়, সেজন্য আমরা একে বলে থাকি কন্ট্যাক্ট ফোর্স। কি বলে থাকি? কন্ট্যাক্ট ফোর্স। তাহলে দুটি তলের সংস্পর্শে থাকলে ফ্রিকশনাল ফোর্সের উদ্ভব হয়। তো সেই দুটি তল অনেক রকম হতে পারে। এক তো হতে পারে যে তলগুলো কঠিন তল, কঠিন তল, কঠিন কঠিন তলের মধ্যে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বলের উদ্ভব হতে পারে। ওকে, কঠিনের সঙ্গে তরলের তলের হতে পারে, তরলের সঙ্গে তরলের তলেরও ফ্রিকশনাল ফোর্সের উদ্ভব হতে পারে। ওকে, বাট আমাদের এখানে আমরা শুধু কঠিন কঠিন তলের সঙ্গে যে ফ্রিকশান সে সম্বন্ধে আলোচনা করব। এগুলি তোমরা কঠিনের সঙ্গে তরল বা তরলের সঙ্গে তরল, এটাকে বলা হচ্ছে ভিসকাস ফোর্স। তো সান্দ্রতা বা ভিসকোসিটি তোমরা পরে পড়বে ইউনিট 7-এ, তখন এই দুটো সম্বন্ধে পড়বে। ঠিক আছে, তো দুটো কঠিন কঠিন তলের সঙ্গে যে ফ্রিকশনাল ফোর্স সেটাকে বলা হয়ে থাকে ড্রাই ফ্রিকশান বা শুষ্ক ঘর্ষণ। ড্রাই ফ্রিকশন। ওকে, সো আশা করি এ পর্যন্ত যা হয়েছে তোমরা বুঝেছো যে ফ্রিকশনটা কিছুই নয়, পরস্পর সংস্পর্শে থাকা একটি তল অপর তলের সাপেক্ষে যদি গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন তাদের স্পর্শতলে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বলের উদ্ভব হয়, একে অপরকে বাধা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, 2 নম্বর বিষয় হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের উদ্ভব কীভাবে হয়েছে। ফার্স্ট তো খাঁজযুক্ত হয়ে থাকে সেজন্য, কিন্তু মেনলি কারণ হচ্ছে অ্যাডহেশন ফোর্স বা আসঞ্জন বলের জন্য, এদের সারফেসের উপরিতলে মলিকিউলের মধ্যে আকর্ষণ। ঠিক আছে, মসৃণ তল হলে ঘর্ষণ বল কম হবে, অমসৃণ তল যত হবে ঘর্ষণ বল বেশি হবে। ঠিক আছে, ম্যাক্রোস্কোপিক্যালি। মাইক্রোস্কোপিক্যালি যদি দুটি তল একদম মসৃণ হয়, আণুবীক্ষণিকভাবে দেখছি মসৃণ, তখন কিন্তু ঘর্ষণ বল অনেক বেশি, কারণ অ্যাডহেশন ফোর্স বা আসঞ্জন বল অনেক বেশি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ফ্রিকশনাল ফোর্স বা নর্মাল ফোর্স, তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে, আর এটা যেহেতু ঘর্ষণ বল পরস্পরের সংস্পর্শে থাকা দুটো তলের মধ্যে উদ্ভব হয় সেজন্য একে কন্ট্যাক্ট ফোর্সও বলা হয়। এবারে কঠিন কঠিন তলের সঙ্গে ঘর্ষণ বল হয়, কঠিন তরলের সঙ্গে তরলের সঙ্গে, তো এগুলোকে বলা হচ্ছে ভিসকাস ফোর্স, যেগুলো আমরা পরে পড়ব। ঠিক আছে, এবারে আমরা যাব এই যে দুটো টাইপ রয়েছে সেই দুটো টাইপের ফ্রিকশনের
সম্বন্ধে আস্তে আস্তে আলোচনা করব, বুঝবো। ঠিক আছে, তো এ পর্যন্ত আমি মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও। তো টু টাইপের ফ্রিকশান বোঝার জন্য আমরা ওই টেবিলের উপরে বইয়ের যে অবজারভেশনটা ছিল সেটার মাধ্যমে আমরা বুঝবো। ঠিক আছে, বইকে আমি এফ বল প্রয়োগ করবো, একটা ভারী বই আমি এখানে রেখেছি। তো অবজারভেশন কী কী হতে পারে দেখো, একদিকে হচ্ছে আমি এফ এক্সটার্নাল ফোর্স যেটা আমি দিচ্ছি, ঠিক আছে, তার জন্য ঘর্ষণ বলের মান কত হবে, সেটা হচ্ছে স্মল এফ দিলাম। ঘর্ষণ বল অবশ্য করে এতে স্পর্শতল বরাবর গতির বিপরীতে হবে। ওকে, বস্তুর অবস্থা মানে এর অবস্থা বইটার, ঠিক আছে। আর হচ্ছে কী ধরনের ঘর্ষণ বল। দেখো, 1 নম্বরে ফার্স্ট আমি কোনো রকমের বল প্রয়োগ করলাম না। তাহলে কোনো রকমের যদি বল প্রয়োগ না করি তাহলে স্থির অবস্থায় থাকবে সিম্পলি। তো স্থির, কোনো রকমের যদি বল প্রয়োগ না করি তাহলে ঘর্ষণ বলেরও কোনো প্রশ্নই আসে না, তাহলে কোনো রকমের ঘর্ষণ বল এখানে নেই। ওকে, সেকেন্ড হচ্ছে আমি হালকা অল্প একটি বল প্রয়োগ করলাম, ধরে যাক 10 9। ওকে, আমি কি দেখব যে বইটি সরেনি, ঠিক আছে, বইটি স্থির অবস্থায় আছে, অল্প বল প্রয়োগ করেছি। তো এক্ষেত্রে কি ঘর্ষণ বল কাজ করেছে, অবশ্যই করে স্থির অবস্থায় আছে তাই স্থিত ঘর্ষণ বল। এবারে দেখো, যেহেতু বল প্রয়োগ করেছি তাই বস্তুটি সরেনি, তাহলে অবশ্যই করেই ফ্রিকশনাল ফোর্স এই বলটাকে প্রতিমিত করে দিয়েছে, মানে ফ্রিকশনাল ফোর্সের মানও অবশ্যই করেই 10 9। আশা করি আমার সঙ্গে তোমরা একমত হবে। ওকে, এবারে থার্ডটা দেখো, আমি এবারে আস্তে আস্তে ফোর্সটাকে বাড়াচ্ছি, ঠিক আছে, 29, যদিও এটা বেশি তাও নয়। তার ক্ষেত্রেও স্থির অবস্থায় থাকলো, একই রকমভাবে স্থিত ঘর্ষণ বল। তো অবশ্য করেই ফ্রিকশনাল ফোর্স 29 হয়েছে, সেজন্যই বইটি স্থির অবস্থায় রয়েছে, তাই ফ্রিকশনাল ফোর্স 29। এমনইভাবে আমি কন্টিনিউ বাড়াতে 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 একটা সময় এলাম যেখানে আমি 109 বল প্রয়োগ করেছি। সেক্ষেত্রে আমি দেখলাম স্থির আছে এবং স্থিত ঘর্ষণ বল জাস্ট এবারে চলতে শুরু করবে, এরকম একটা আমি ব্যাপার বুঝতে পারলাম বইটি, ঠিক আছে। এবারে আমি জাস্ট একটু আমি বল বাড়িয়েছি, 109 বল আমি বাড়ালাম। আমি কি অবজার্ভ করলাম, চলতে শুরু করেছে, বইটি চলমান, অবশ্যই এখানে ত্বরণ রয়েছে, ত্বরণে চলছে, ঠিক আছে। তাহলে এখানে আর নিশ্চয়ই স্থিত ঘর্ষণ বল আমি এটাকে আর বলবো না, এখানে যে ঘর্ষণ বল সেটা হচ্ছে চল ঘর্ষণ। এক্ষেত্রে কিন্তু এই যে ঘর্ষণ বলের মানটা কিন্তু 109 আর থাকে না, কত হয়ে যায়, কমে যায়। ফর এক্সাম্পল আমি দিলাম 89। ভালো করে বোঝার চেষ্টা করো। এবারে আমি আরও বল বাড়াতে লাগলাম, 110 সাপোজ। তারপরেও কিন্তু চলঘর্ষণ বলের মান 80 থেকে বাড়বে না, 80ই থাকবে, এবং অবশ্য করেই চলমান এবং ত্বরণেই চলবে, এবং এটা চলঘর্ষণই বল। এবারে তুমি যদি মনে করো আমি 89 বল প্রয়োগ করব, তখন কিন্তু চলঘর্ষণ 89ই থাকবে এবং চলতে শুরু করবে, কিন্তু সেটা সমবেগে। ভালো করে লক্ষ্য করো, তুমি কিন্তু ফার্স্টে যখন 89 বল প্রয়োগ করছিলে তখন কিন্তু 89ই ছিল স্থিত ঘর্ষণ বল এবং স্থিরই ছিল, বাট একবার যখন চলতে শুরু করেছে তখন ঘর্ষণ বলের মানটা কমে গিয়েছে, অবশ্য করে সেটার স্থিত ঘর্ষণ নেই, চলঘর্ষণ হয়ে গিয়েছে। এবার যদি তুমি ফোর্সটাকে কমে 89 করো তাহলে কিন্তু সমবেগে চলতে থাকবে। ফার্স্টে এখানে কিন্তু আস্তে আস্তে যখন তুমি বাড়াচ্ছ ফোর্সের মান তখন কিন্তু 89-এ কিন্তু বইটি স্লিপ হয়নি, ঠিক আছে। তো এই অবজারভেশন থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমি যেমনইভাবে এক্সটার্নাল ফোর্স বাড়াচ্ছি তেমনইভাবে ফ্রিকশনাল ফোর্সের স্থিত ঘর্ষণ বল নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে এবং এই বলটাকে প্রতিমিত করে নিচ্ছে। মানে স্থিত ঘর্ষণ বল নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে বাইরের এক্সটার্নাল ফোর্সের সাথে সাথে। ওকে, তাহলে স্থিত ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ফার্স্ট 1 নম্বর ওর সম্পর্কে যেটা জানতে পারলাম, যেটা হচ্ছে সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স। বা বাংলাতে যদি আমি বলি স্বনিয়ন্ত্রক বল, নিজেকে নিয়ন্ত্রণ করে নিতে পারে এক্সটার্নাল ফোর্সের সাথে। 2 নম্বর বিষয়টা কি, ভালো করে দেখো, তুমি যেমনইভাবে এক্সটার্নাল ফোর্স বাড়াচ্ছিলে স্থিত ঘর্ষণ বলেরও মান বাড়ছিল, বাড়তে বাড়তে একটা লিমিটিং ভ্যালু যেটা আমি 109 ধরেছি ওর পরে কিন্তু আর বাড়েনি।
তাহলে এ হয়তো নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে, বাট স্থিত ঘর্ষণ বলে একটি সীমাস্ত মান রয়েছে, ঠিক আছে, একটা লিমিটিং ভ্যালু রয়েছে, সীমাস্ত মান, লিমিটিং ভ্যালু। যে বলের উপরে সীমাস্ত মান, যে বল, সেই বলের উপরে তুমি যদি বল প্রয়োগ করো তখন সীমাস্ত স্থিত ঘর্ষণ বল আর কাজ করে না, তখন বস্তুটি চলতে শুরু করে এবং চল ঘর্ষণ বলের উদ্ভব হয়, ঠিক আছে। তাহলে স্থিত ঘর্ষণ হচ্ছে সেই বল যে বলটা হচ্ছে ওর লাস্ট, স্থিত ঘর্ষণের লাস্ট মান, ওর পরেই বস্তুটি চলতে শুরু করে দেয়, ঠিক আছে, আর স্থির থাকে না। এবারে দেখো, তাহলে চল ঘর্ষণ বলের মান কিন্তু স্থিত ঘর্ষণ মানের সীমাস্ত মানের থেকে কম, তাই না? তাহলে চল ঘর্ষণ এর যে মান সেটা কম কার? স্থিত ঘর্ষণের লিমিটিং ভ্যালুর থেকে। আর একটা এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে চল ঘর্ষণের কিন্তু জাস্ট একটাই ভ্যালু, ওয়ান ভ্যালু, আর কিন্তু চেঞ্জ হবে না, ওকে, আর কিন্তু চেঞ্জ হবে না। চল ঘর্ষণ বলের একটাই ভ্যালু, বাট স্থিত ঘর্ষণ বলের কিন্তু পরপর চেঞ্জ হচ্ছিল মানগুলো, এবং একটা লিমিটিং ভ্যালু রয়েছে, তারপরে ওই বলের আর অস্তিত্ব থাকে না, চল ঘর্ষণ বল চলে আসে সেখানে। আশা করি বুঝতে পেরেছো এ পর্যন্ত। তাহলে স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ সম্বন্ধে যেটুকু জানার সেটুকু হচ্ছে, স্থিত ঘর্ষণ বল বাইরের এক্সটার্নাল ফোর্সের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে, সেই জন্য একে সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স বলা হয় বা স্বনিয়ন্ত্রক বল, এবং বিভিন্ন মান থাকতে পারলেও তার একটা সীমাস্ত মান রয়েছে, যে মানের বেশি বল প্রয়োগ করলে বস্তুটি চলতে শুরু করে এবং চল ঘর্ষণ বলের উদ্ভব হয়। চল ঘর্ষণের মান স্থিত ঘর্ষণ সীমাস্ত মানের থেকে সবসময় কম হয়, এবং গতিবেগ ক্রমশ বাড়াতে থাকলেও চল ঘর্ষণের মান কিন্তু সেমই থাকে, তাই চল ঘর্ষণের ভ্যালু একটাই, ওকে, চল ঘর্ষণ বলের ভ্যালু একটাই। তো আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। পরের দিন আমরা যে ঘর্ষণের সূত্রাবলী রয়েছে বা ঘর্ষণ বলের মানটা কী হবে, কত হবে, সেগুলো আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্ত, বাই।